Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমাদের টপিক ফার্মাসিউটিক্সের একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার প্যাকেজিং ম্যাটেরিয়াল। সেই প্যাকেজিং ম্যাটেরিয়াল সম্পর্কে আমরা আজকে আমাদের এই লেকচারে কমপ্লিট করব এবং আমরা কিছু এমসিকিউও প্র্যাকটিস করব। তো এই প্যাকেজিং ম্যাটেরিয়াল এটা ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ছাড়াও যে কোনো প্রোডাক্টেই ইম্পর্ট্যান্ট একটা ক্রাইটেরিয়া। প্যাকেজিং ভালো হতে হবে যাতে কাস্টমার অ্যাট্রাকশন পাওয়া যায়। তাছাড়া প্রোডাক্টের ইনফরমেশান থেকে শুরু করে এভরিথিং ডিপেন্ডস আপন এই প্যাকেজিং। তো আর সেই দিক থেকে যেমন আমাদের ইম্পর্টেন্স, সেরকম বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে এই প্যাকেজিং ম্যাটেরিয়াল থেকে বিভিন্ন কোশ্চেন দেখা যায় এবং অনেকে ভালো করে পড়ে না, তো অনেক এমসিকিউ এখান থেকে ডাইরেক্ট আসে, তো অনেকে অ্যাটেন্ড করতে পারে না। তো আমরা সেই দিক থেকে যাব না, আমরা আমাদের ফোকাস এক্সাম টার্গেটেড এবং এক্সাম ওরিয়েন্টেডভাবে আমরা চলার চেষ্টা করি। তো আমাদের আজকের লেকচার কিন্তু খুবই গোছানো, যেই জিনিসগুলোর থেকে এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেনও কভার হবে। তোমার অ্যাকাডেমিক লেভেলে কলেজের যে এক্সাম হয় সেখানেরও থিওরি কমপ্লিট হয়ে যাবে এবং তোমার নলেজও কিছু গেন হবে। চলো লেকচার স্টার্ট করা যাক। প্রথমে পড়ি ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন প্রথমে কি, যে প্যাকেজিং। প্যাকেজিং বলতে আমরা কি বুঝি, কোনো একটা প্রোডাক্ট, যেটা মেন একটা প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটাকে সুন্দরভাবে একটা প্যাকেট করে দেওয়া। এবং সেই প্যাকেজিং যেটা হবে, সেই প্যাকেজিং বিভিন্ন কারণে হতে পারে, মানে বিভিন্ন উদ্দেশ্য নিয়ে হতে পারে। যেমন প্রোডাক্টটা যেটা আছে সেই প্রোডাক্টটাকে সেফ রাখা, সে যেন কন্টামিনেশন না হয়। তো আমরা প্যাকেজিং যেমন ফার্মাসিউটিক্যালে হয়, আদার্স প্রোডাক্টেও আমরা দেখেছি সমস্ত জিনিসে প্যাকেট করা থাকে, লেখা থাকে, কি সুন্দর দেখতে ভালো লাগে, আমরা অ্যাট্রাকশন হয় যে এইটা আমাকে লাগবে, ওইটা লাগবে, এরকম ব্যাপার। তো আমরা এখন ফোকাসটা পুরোপুরি এসে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপর নিয়ে আসলাম। ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের ক্ষেত্রে প্যাকেজিং আরোই ইম্পর্ট্যান্ট, কারণ এখানে এক নম্বর যেমন প্রোডাক্ট ইনফরমেশান, যে প্রোডাক্টটা ম্যানুফ্যাকচার কে করেছে, তার নাম কি, ড্রাগের নামটা কি, এক্সপায়ার ডেট, এভরিথিং যেমন ওই প্যাকেজিংয়ের উপর মেনশন করা থাকে। তার সাথে সাথে এই প্যাকেজিংই হেল্প করে আমাদের প্রোডাক্ট আইডেন্টিফিকেশান এবং প্রোডাক্টকে স্টেবল রাখতে, যাতে প্রোডাক্ট কন্টামিনেশন না হয়ে যায়, যাতে ড্যামেজ না হয়ে যায়। এই সমস্ত এভরি কাইন্ড অফ যে সমস্ত পসিবিলিটিসগুলো থাকে, একটা প্রোডাক্ট নষ্ট হয়ে যেতে পারে, সেই জিনিসগুলোকে ওভারকাম করাই হচ্ছে প্যাকেজিংয়ের মূল উদ্দেশ্য। কিন্তু ক্লিয়ার? তো এবারে এই প্যাকেজিং বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে বিভিন্ন রকমভাবে হতে পারে, সবার প্যাকেজিং একই রকম হবে এরকম নয়। আমরা দেখেছি কেউ ভাইল ফর্মে থাকে, কেউ ব্লিস্টার প্যাকেজে থাকে। তো সমস্ত কিছু আমরা ডিসকাস করব, চলো শুরু করা যাক। তো প্যাকেজিং ইজ দ্য আর্ট অফ স্টাডি অফ ম্যাটেরিয়াল, মেথডস অ্যান্ড মেশিনারি ইউজ টু প্যাক দ্য প্রোডাক্ট। তাহলে প্যাকেজিংয়ের মেনই কাজ হচ্ছে প্রোডাক্টকে প্যাক করা, প্রোডাক্টকে একটা জায়গার মধ্যে প্যাক করে রেখে দেওয়া। তার পারপাস কি, পারপাস অফ প্যাকেজিং ইজ টু প্রোটেক্ট দ্য ইন্টিগ্রিটি, পিউরিটি, পোটেন্সি অ্যান্ড কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট। এই প্রোডাক্টের কোয়ালিটি যেমন মেনটেন করা একটা প্যাকেজিংয়ের মূল উদ্দেশ্য, সেরকম পোটেন্সি, পিউরিটি এবং ইন্টিগ্রিটি, এই জিনিসগুলো কি, মানে একটা প্রোডাক্টকে আমরা দেখেছি যে ফ্লিপকার্টে যখন আমরা কোনো একটা জিনিসকে অর্ডার দিলাম, সেই জিনিসটা কত সুন্দরভাবে প্যাক হয়ে আসে না, প্রোডাক্টটা ডাইরেক্ট হাতে দেখা যায় যে অ্যাকচুয়ালি কী প্রোডাক্ট এসেছে। একটা আলাদা বাক্স থাকে, তার ভিতরেও আবার প্রোডাক্টটাকে আলাদাভাবে রাখা থাকে। মোবাইল থাকে ভিতরে, ধরো সেই মোবাইলেও একটা বক্স থাকে। সেরকম ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টও এরকম প্যাকেজিং করে রাখা হয়। এর উদ্দেশ্য কি, যদি ঠিকঠাক করে প্যাকেজিং না হয়, যদি একটা প্রোডাক্টের সাথে টাচে এসে তাদের পোটেন্সি নষ্ট হয়ে যায়, তাদের পিউরিটি নষ্ট হতে পারে, ড্যামেজ হয়ে যায়, যদি প্রোডাক্ট সানলাইটে, অনেক অনেক কেমিক্যাল আছে যারা সানলাইটে ড্যামেজ হয়ে যেতে পারে, তারা এই হিটে স্টেবল নয়, লাইট সেন্সিটিভ প্রোডাক্ট নয়, তো তারা ড্যামেজ হয়ে যেতে পারে। আবার তার কোয়ালিটি কমে যেতে পারে ড্যামেজ হয়ে গেলে। আবার প্রোডাক্ট বাইরে কিছু জিনিসের সাথে মিক্সড হয়ে যায়, তার পিউরিটি নষ্ট হতে পারে, ইমপিওর সাবস্ট্যান্স চলে আসতে পারে প্রোডাক্টের মধ্যে। এবং প্রোডাক্টের কোয়ালিটি, প্রোডাক্টটা একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করতে হলেও তো প্যাকেজিং দরকার।
আমরা তো ধরো একটা সিরাপ ফর্মেশন হয়েছে, সিরাপটা একটা লিকুইড ডোজেস ফর্ম, আমরা সেটাকে দিব কীভাবে, মার্কেটে আনবো কীভাবে, একটা প্যাকেজিং করতে হবে, একটা বোতলের মধ্যে, একটা ভাইলের মধ্যে ভরতে হবে, তবে আমরা সেটাকে মার্কেটে নিয়ে আসতে পারবো, তবে সেটা আমরা একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারবো। তো প্রোডাক্টের ট্রান্সফার করতে গেলে, হ্যান্ডেলিং করতে গেলে প্রোডাক্টকেও প্যাকেজিংয়ের একটা ইম্পর্টেন্ট রোল আছে। তো সেগুলো এখানে বলা আছে, ইন্টিগ্রিটি, পিউরিটিও যেমন মেনটেন করে, তার পোটেন্সিও মেনটেন করে, এবং কোয়ালিটি অফ প্রোডাক্টের কোয়ালিটিকে মেনটেন করার একটা পারপাস হচ্ছে আমাদের প্যাকেজিং। আর প্যাকেজিং কী কী হয় আমরা পড়বো পরের স্লাইডে আরও ডিটেলসে। কন্টেনার টাইপের, ক্লোজার, লাইনার, কার্টুন, বক্স, আমরা দেখেছি এই টাইপের বিভিন্ন যে দেখতে পাচ্ছি আমরা ছবিতে। তো এই বিভিন্ন টাইপের প্যাকেজিং ম্যাটেরিয়াল হয়ে থাকে। প্যাকেজিং কন্টেনার মে নট বি দ্য ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য প্রোডাক্ট, মানে যেই প্যাকেজিং ম্যাটেরিয়ালটা হবে সেটা প্রোডাক্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টেও থাকতে পারে, আবার নাও ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকতে পারে। মানে ধরুন আমরা একটা ভাইল নিয়েছি, ভাইল, এর মধ্যে সিরাপ আছে, সিরাপটা তো এই প্লাস্টিকটা বা এই বোতলটার মধ্যে তো তার যে ওয়াল আছে সেখানে তো টাচ হচ্ছে, মানে ডাইরেক্ট কন্ট্যাক্ট আসে। কিন্তু আমি এরকম অনেকগুলো সিরাপের বোতল এরকম একটা প্যাকেজে রেখেছি, তাহলে কি প্রোডাক্টটা ডাইরেক্ট কন্ট্যাক্টে আসছে না। কিন্তু তাহলে এই প্যাকেজিংটা কেন করছি, যাতে এই যে বোতলগুলো আছে এই বোতলগুলো যাতে ড্যামেজ না হয়, এবং এই বোতলগুলো যেন আমি একসাথে অনেকগুলোকে ট্রান্সফার করতে পারি অন্য জায়গাতে, আমার হ্যান্ডেলিং করতে যাতে সুবিধা হয়। তো এই জন্য প্যাকেজিং করতে হয়। ক্লিয়ার? তাহলে প্যাকেজিংয়ের যে কন্টেনারটা, সেই কন্টেনারের মধ্যে সাথে যে ডাইরেক্ট কন্ট্যাক্ট আসবে প্রোডাক্টে এরকম নয়। আমরা দেখেছি এই বক্সটা ধরো একটা মোবাইল আছে, মোবাইলটা কি ডাইরেক্ট এই বক্সটার সাথে টাচ হয়? মোবাইলের জন্য আলাদা একটা বক্স আছে, সেইটাতে মোবাইল টাচ লাগছে। ক্লিয়ার? সেরকমই ব্যাপার। আর কি, প্যাকেজিং ইজ ইম্পর্টেন্ট ইন ম্যাটেরিয়াল হ্যান্ডলিং, স্টোরেজ অ্যান্ড ট্রান্সপোর্টেশন। যেটা প্রথমে বললাম, ম্যাটেরিয়ালকে হ্যান্ডেলিং করা, স্টোরেজ করা এবং ট্রান্সপোর্টেশন, মানে প্যাকেজিংটাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া, তার হ্যান্ডেলিং করা এবং স্টোরেজের জন্য ইম্পর্টেন্ট। ঠিকঠাক যাতে প্যাকেজিং যদি না হয় তাহলে প্রোডাক্ট ড্যামেজ হতে পারে। আমি প্রথমেই বললাম সানলাইটের এগেনস্ট অনেক নষ্ট হয়ে যায়, অনেক এয়ারে কন্টামিনেশন হয়ে নষ্ট হয়ে যায়, অনেকে টেম্পারেচারে নষ্ট হয়ে যায়, হিউমিডিটির জন্য নষ্ট হয়ে যায়। তো এই সমস্ত যাতে প্রোডাক্ট ড্যামেজ না হয়, তাই স্টোরেজটাকে মেনটেন করাও একটা ইম্পর্ট্যান্ট রোল হচ্ছে আমাদের প্যাকেজিংয়ের, সো দ্যাট দে ক্যান রিটেন দেয়ার থেরাপিউটিক এফেক্টিভনেস ফ্রম দ্য টাইম অফ দেয়ার প্যাকেজিং টিল দেয়ার কনজিউম। যতক্ষণ না সেই প্রোডাক্টটা কনজিউম করছে কোনো পেশেন্ট, কোনো কাস্টমার, ততক্ষণ ওই যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটার থেরাপিউটিক এফেক্টিভনেস, তার সেফটি, সমস্ত কিছু মেনটেন করার দায়িত্ব হচ্ছে এই প্যাকেজিংয়ের। যতক্ষণ না ওই প্রোডাক্টটা কাস্টমারের হাতে যে পৌঁছাচ্ছে, তার আগে অবধি প্রোডাক্টটাকে যত্ন করে রাখাই হচ্ছে প্যাকেজিংয়ের কাজ। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম প্যাকেজিং কতটা ইম্পর্ট্যান্ট একটা প্রোডাক্টের ক্ষেত্রে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট। আর যেহেতু আমরা ফার্মাসি নিয়ে পড়ছি, ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং নিয়ে পড়ছি, আমাদের ফোকাস অলওয়েজ ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের উপরেই যাবে। কিন্তু তুমি রিলেট করতে পারো এই প্যাকেজিংকে আদার্স যে কোনো কসমেটিক্স বা ফুড বা যে কোনো আইটেমের সাথেই সিমিলারলি। ক্লিয়ার? তাহলে অবজেক্টিভ কী আছে, অবজেক্টিভ অফ প্যাকেজিং কেন করা হয়, ইম্পর্টেন্ট বিভিন্ন টাইপের এমসিকিউ কোশ্চেন আছে, যার মধ্যে মেন অবজেক্টিভ কি এই প্রোডাক্টকে প্যাকেজিং করার, প্রোডাক্টের আইডেন্টিফিকেশান। ঠিক আছে, মেন হচ্ছে আইডেন্টিফিকেশান, তারপরে সমস্ত কিছু ইম্পর্টেন্ট, কিন্তু আইডেন্টিফিকেশান হচ্ছে মেন একটা প্রোডাক্টের প্যাকেজিংয়ের উপরে লেখা থাকে সেটা কী প্রোডাক্ট, তাই তো সেরকম প্যাকেজিং করতে হবে। টু প্রোটেক্ট দ্য প্রোডাক্ট ফ্রম ড্যামেজ ডিউরিং ট্রান্সপোর্টেশন, ট্রান্সপোর্ট করার সময় যাতে ড্যামেজ না হয় সেটা একটা অবজেক্ট। টু প্রিজার্ভ দ্য প্রোডাক্টকে প্রিজার্ভ করার আনটিল ইট ওপেন ফর ইউজ বাই কনজিউমার, যতক্ষণ না কনজিউমার এইটাকে ওপেন করছে, খুলে নিচ্ছে, ততক্ষণ ওই প্রোডাক্টটাকে প্রিজার্ভ করাই প্যাকেজিংয়ের কাজ। টু কন্টেন স্মল পার্টস সো দে উইল নট বি লস্ট বিফোর অ্যাসেম্বলি, ছোটো ছোটো পার্টে ডিভাইড করে দেওয়া হয়, তাই তো একটা বড় স্যাম্পেলকে ছোটো পার্টে ডিভাইড করে দেওয়া হয়। টু হেল্প সেল অ্যান্ড মার্কেট দ্য প্রোডাক্ট উইথ নেম, ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্ট ইনফরমেশান। এই প্রোডাক্ট ইনফরমেশান ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং থেকে শুরু করে সমস্ত প্যাকেজিংয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা প্রোডাক্ট
প্যাকেজিংয়ের উপরেই লেখা থাকে সেই প্রোডাক্টটাতে কী আছে। তো প্রোডাক্ট একটা প্যাকেজিং একটা প্রোডাক্ট ইনফরমেশান দেয়, তার সাথে প্রোডাক্টের নেম, প্রোডাক্টের ব্র্যান্ড ভ্যালু। প্যাকেজিং যত ভালো হবে তত ব্র্যান্ড ভ্যালু আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকে, আর প্যাকেজিং যত ভালো হবে তত কাস্টমারের অ্যাট্রাকশান ভাব বাড়ে। এগুলো একটা বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে পড়ে যায়, তাই তো। নেক্সট, টু রিডিউস থিফট বাই প্যাকেজিং স্মল প্রোডাক্ট ইন লার্জ কন্টেনার। ঠিক আছে, থিফট করা লার্জ কন্টেনারকে যাতে নষ্ট না হয় ছোটো ছোটো কন্টেনারে ভাগ করা। টু হেল্প অ্যাসেম্বল দ্য প্রোডাক্ট, অ্যাসেম্বল করা প্রোডাক্টকে সাজিয়ে গুছিয়ে রাখাও একটা অ্যাসেম্বলিভাবে সাজিয়ে গুছিয়ে রাখাও এটা প্যাকেজিংয়ের একটা মেন ফাংশনের মধ্যে পড়ে বা অবজেক্টিভ, যেই কারণে আমরা প্যাকেজিং করে থাকি। এরপর হচ্ছে অ্যাডভান্টেজ কী কী অ্যাডভান্টেজ আছে প্যাকেজিং করার। প্যাকেজিং হেল্পস দ্য প্রোডাক্ট টু রিচ কনজিউমার টু ইন ইকোনমিক ওয়ে উইথ প্রপার স্টোরেজ মেনটেন করে এবং ইকোনমিক ওয়েতে কনজিউমারের কাছে প্রোডাক্টকে পৌঁছে দেওয়াই হচ্ছে প্যাকেজিংয়ের একটা মেন অ্যাডভান্টেজ। ইট মেনটেন স্টেবিলিটি অফ দ্য প্রোডাক্টের স্টেবিলিটি মেনটেন করে প্যাকেজিং, ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং, কারণ প্রোডাক্ট যাতে নষ্ট না হয়ে যায়। ইট অ্যালো প্রপার লেবেলিং অফ দ্য প্রোডাক্ট উইচ মেক ইট ইজিয়ার টু আইডেন্টিফাই। প্রোডাক্টের আইডেন্টিফিকেশানের জন্যে ইম্পর্টেন্ট, কারণ এখানে একটা প্রপার লেবেলিং থাকে, প্রোডাক্টের নাম মেনশন থাকে, ক্লিয়ার। তার সাথে হাইজিন, স্টেরিলাইজেশানের সমস্ত জিনিস ইম্পর্টেন্ট। ইট ডিক্রিজ প্রোডাক্ট কস্ট বাই প্যাকেজিং ইন স্মল কোয়ান্টিটিস। আমরা যদি বড়ো কোয়ান্টিটি ধরে একটা ব্যাচ সিরাপ তৈরি হয়েছে, সেই সিরাপটাকে তো আমরা বড়ো কোয়ান্টিটি হবে না, ছোটো 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 500 ml, 750 এরকমভাবে 250 এইভাবে তৈরি করা হয়, যাতে স্মল কোয়ান্টিটি হয় এবং যাতে প্রোডাক্টের কস্টও তার জন্য কম হবে। যার যতটা প্রয়োজন সে ততটাই প্রোডাক্টকে কিনবে, বাকি কিনবে না, তাই তো। এইভাবে একটা প্যাকেজিং হেল্প করে সবাইকে, প্রোডাক্টকেও যেমন হেল্প করছে সে যাতে নষ্ট না হয়ে যায়, সেরকম কনজিউমার যারা আছে তাদেরকেও হেল্প করছে, তারা যেন তাদের যতটা প্রয়োজন তাদের বেনিফিটের দিকটাও খেয়াল রাখা হয় প্যাকেজিং করার সময়, যাতে তারা আবার অ্যাসেম্বলও করতে পারে ঠিকঠাক, বাড়িতে নিজে সাজিয়ে গুছিয়ে রাখতেও পারে। এভরিথিং ইম্পর্ট্যান্ট একটা। তো আমরা প্রথম স্লাইডে পড়েছিলাম যে কী টাইপের প্যাকেজিং হতে পারে। তো কী কন্টেনার একটা পড়েছিলাম, একটা ক্লোজার পড়েছিলাম, একটা লাইনার পড়েছিলাম, একটা কার্টুন পড়েছিলাম, একটা বক্স পড়েছিলাম। তো জিনিসগুলো কি? কন্টেনার, it is device that holds the drug and it may or may not be the indirect contact with the pharmaceutical preparation. তাহলে কন্টেনারের কাজ কি? প্রোডাক্টকে হোল্ড করে, দেখতে পাচ্ছি এর মধ্যে প্রোডাক্ট থাকে থাইরক্সিন, সোডিয়াম, থাইরোনিন। তো এর কাজ হচ্ছে প্রোডাক্টকে হোল্ড করা, আর ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকতেও পারে, নাও থাকতে পারে, ঠিক আছে। ক্লোজার, it is the device by means container can be open or closed. কন্টেনারকে ওপেন ক্লোজের জন্য একটা ক্লোজার থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি ক্লোজার লাগানো আছে, ঠিক আছে। বা অনেক সময় এরকম টাইপের আমরা দেখেছি আই ড্রপ প্রিপারেশনে ক্লোজার। লাইনার পেছন থাকে প্রোডাক্টকে আটকে দেওয়ার জন্য, ইট ম্যাটেরিয়াল হুইচ ইনসার্ট দ্য ক্যাপের মধ্যে ইনসার্ট করে দেওয়া হয়, ঠিক আছে। কার্টুন থাকে, আমরা সবাই দেখেছি, ইট ইজ আউট কভারেজ হুইচ গিভস সেকেন্ডারি প্রোটেকশন এগেনস্ট মেকানিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল হ্যাজার্ড, ক্লিয়ার। তো কার্টুন কেন থাকে লাস্টে প্রোডাক্টের, এবং কার্টুন ধরুন দেখো এটা একটা প্রোডাক্টের প্যাকেজিং, এখানে লেখা আছে রেসপিরিডল ট্যাবলেট, এবং এই প্যাকেজটার মধ্যে কী আছে? অসংখ্য ট্যাবলেট আছে, এবং এই এক একটা এরকম ফাইলকে আবার এরকম বড় বড় ফাইলে রাখা হয়। তাহলে কার্টুন হচ্ছে এটা, দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা কার্টুন, যেটা সেকেন্ডারি প্যাকেজিং করছে, প্রোডাক্টে প্রোটেক্ট করছে। এবং বক্স, এই যে বড় বড় বক্স দেখতে পাচ্ছি, এটা কী করছে? মাল্টিপিল এরকম প্রোডাক্টকে আবার এর মধ্যে স্টোর করে রাখছে, যাতে প্রোডাক্টের হ্যান্ডেলিংয়ের সময় সুবিধা। এ তো প্রোডাক্টে প্রোটেক্ট করছে, এই প্রোডাক্টকে আবার প্রোটেকশান দিচ্ছে, তার সাথে হ্যান্ডেলিংয়ে সাহায্য করছে, প্রোডাক্টকে ট্রান্সপোর্টেশনে হেল্প করছে প্রোডাক্টকে, ক্লিয়ার। তো এই বিভিন্ন টাইপের প্যাকেজিং ম্যাটেরিয়াল আমরা ইউজ করে থাকি ফর এনি কাইন্ড অফ প্রোডাক্ট। তো আমরা ফার্মাসিউটিক্যাল প্যাকেজিংয়েও এই সেম টাইপের ক্লোজার থেকে শুরু করে এর বিভিন্ন রোল আছে, বিভিন্ন প্রোডাক্টের বিভিন্ন রোল আছে। ক্লোজার আমরা ইউজ করছি যে টাইটিং একটা ভাব রাখবে প্রোডাক্টের মধ্যে, যাতে প্রোডাক্টের মধ্যে এয়ার না ইন্টারাপ্ট করতে পারে, প্রোডাক্ট যাতে লস না হতে পারে,
শিপমেন্টের সময় যাতে লস না হয়ে যায় প্রোডাক্টের, এবং স্টোরেজ তো অবভিয়াসলি একটা মেন ফ্যাক্টর, প্রথমেই পড়ে এসেছি প্রোডাক্টকে স্টোর করাই মেন ফ্যাক্টর, তার সাথে হ্যান্ডেলিং নষ্ট না হয়ে যায় এই সমস্ত জিনিসগুলোকেও হেল্প করে। এই আমাদের ক্লোজার জাত জিনিসপত্র, রাবার ক্লোজার ইউজ করা হয় আমরা দেখেছি। তো এই যে প্যাকেজিং ম্যাটেরিয়াল তাহলে আমরা ইউজ কীভাবে করবো, মানে বুঝতে পারবো যে কোনটা প্যাকেজিংয়ের জন্য ইউজফুল, কোনটা ইউজফুল নয়, সেইটার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। আদার্স প্রোডাক্টে কী হয় না হয় না আমরা না জানি, আমরা ফার্মাসিউটিক্যালে এগুলো মেনটেন করতে হবে, কারণ ফার্মাসিউটিক্যালে যে সমস্ত কী হয়, মেডিসিন যায়, বিভিন্ন স্টাইল প্রোডাক্ট যায়, মেডিসিন যায়, তো সেই মেডিসিনের মধ্যে যদি টক্সিক কোনো সাবস্ট্যান্স যেটা হার্মফুল হতে পারে সেগুলো যদি আবার মিশে যায়, তো সেই জিনিসপত্র যদি আবার পেশেন্ট বা যে কেউ কনজিউম করে, তাহলে তার বিভিন্ন হেলথ হ্যাজার্ড আসতে পারে, শারীরিক অসুবিধা আসতে পারে। তো আবার অনেক প্যাকেজিং ম্যাটেরিয়াল কী আছে, যার মধ্যে প্যাকেজিংটাকে রাখা হচ্ছে, যার মধ্যে প্রোডাক্টকে মেনলি রাখা হচ্ছে, ধরুন একটা সিরাপের ভাইলের মধ্যে সিরাপ রাখা হচ্ছে, তো সেই ভাইলটা এমন কোনো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হচ্ছে যেই ম্যাটেরিয়ালটা ওই যে ওখানে যে কেমিক্যালটা আছে, যে ড্রাগটা আছে, সেই ড্রাগটাকে আবার ডিস্ট্রয় করে দিতে পারে, তার কেমিক্যাল বিহেভিয়ারে চেঞ্জ করতে পারে, তাই তো। তো এই জিনিসগুলো যাতে না হয় তার জন্য প্যাকেজিং ম্যাটেরিয়ালটাও সিলেক্ট করা একটা গাইডলাইনের মধ্যে পড়ে। আইডিয়াল প্যাকেজিং তাহলে রিকোয়ারমেন্ট কী কী, আইডিয়াল প্যাকেজিং হতে গেলে কী কী তার মধ্যে কী কী থাকতে হবে, সেটা প্রথমে হতে হবে নন টক্সিক, অ্যাজ ইউজুয়াল নন টক্সিক হতে হবে, FDA দ্বারা অ্যাপ্রুভড হতে হবে, নন রিঅ্যাক্টিভ হতে হবে, যাতে রিঅ্যাকশান না করে দেয় আবার প্রোডাক্টের সাথে, টেম্পার রেজিস্ট্যান্স হতে হবে, টেম্পারেচারে যাতে নষ্ট না হয়ে যায়, প্রিভেন্ট ফ্রম প্রোডাক্ট ডিগ্রেডেশন, প্রোডাক্টের ডিগ্রেডেশানকে প্রিভেন্ট করতে পারবে এরকমই প্রোডাক্ট নেব। তাহলে আমরা এমন প্রোডাক্ট নেব যে সামান্য জলেই নষ্ট হয়ে গেল, ঠিক আছে, এরকম তো নেব না, সেরকম ব্যাপার। এনভায়রনমেন্টের হাত থেকেও যাতে রক্ষা করতে পারে, প্রোটেকশন দিতে পারে, সেরকম টাইপের প্রোডাক্ট আমরা ইউজ করব। এবং শুড নট ইম্পার্ট প্রোডাক্ট টেস্ট এবং ওডার, এবং এমন কোনো ম্যাটেরিয়াল ইউজ করবো না যে ম্যাটেরিয়ালটা যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের টেস্ট এবং ওডারকেই চেঞ্জ করে দিল, ক্লিয়ার। তো এই সমস্ত জিনিসগুলোকে মাথায় রেখে একটা আইডিয়াল প্যাকেজিং ম্যাটেরিয়াল আমরা সিলেকশান করতে হবে, যাতে প্রোডাক্টও সেফ থাকে, কনজিউমার অ্যাট্রাকশনও ভাবও আসে, এবং প্রোডাক্ট ডিস্ট্রয় না হয়, এবং প্রোডাক্টের কেমিক্যাল চেঞ্জও যাতে না আসে, সেই জিনিসগুলোকে দেখতে হবে, এবং সেটা FDA দ্বারা যেন অ্যাপ্রুভ হয়, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন যে আছে বডি, সেই দ্বারা যেন অ্যাপ্রুভড কোনো মেটেরিয়াল হয়ে থাকে প্রোডাক্টের জন্য। এই প্রসেস ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং, এই যে ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং দেখতে পাচ্ছি, সেই ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং বিভিন্ন টাইপের হয়ে থাকে, অ্যাকর্ডিং টু লেয়ার অফ প্যাকেজিং সিস্টেম, অ্যাকর্ডিং টু ডোজেস ক্যাপাসিটি অফ দ্য কন্টেনার, এবং আদার টাইপ অফ কন্টেনার। তাহলে কতগুলো টাইপের দেখতে পাচ্ছি ফার্মাসিউটিক্যাল প্যাকেজিং। প্রথম হচ্ছে লেয়ার, অ্যাকর্ডিং টু লেয়ার অফ প্যাকেজিং সিস্টেম, বিভিন্ন লেয়ারের হয়ে থাকে প্যাকেজিং সিস্টেম, যেমন দেখতে পাচ্ছি প্রাইমারি প্যাকেজিং, সেকেন্ডারি প্যাকেজিং এবং টার্সিয়ারি প্যাকেজিং। প্রাইমারি প্যাকেজিং, সেকেন্ডারি প্যাকেজিং এবং টার্সিয়ারি আমরা ডিটেলসে পড়বো, এদের সম্পর্কে কোশ্চেন আসে, বিভিন্ন পরীক্ষায় MCQ কোশ্চেন আসে। এবং অ্যাকর্ডিং টু ডোজেস ক্যাপাসিটি অফ দ্য কন্টেনারের মধ্যে যে ডোজ আছে, সেই ডোজের ক্যাপাসিটিও, যে ডোজের ক্যাপাসিটি মানে কত ডোজ আছে, সেই ডোজের উপর বেস করেও বিভিন্ন টাইপের কন্টেনার ইউজ করা যায়, যেমন সিঙ্গেল ইউনিট কন্টেনার, মাল্টিপল ইউনিট কন্টেনার, মাল্টিপল ডোজ। নাম শুনে বুঝতে পারছি সিঙ্গেল ইউনিট, এখানে একটা ইউনিট প্রেজেন্ট থাকে, আর মাল্টিপল ইউনিট মানে একটা ভাইলের মধ্যে মাল্টিপল ডোজ থাকতে পারে, একটা ভাইলের মধ্যে মাল্টিপল ডোজ। আমরা বিভিন্ন সময় দেখেছি একটা ভাইল থেকে বা একটা অ্যাম্পিউলস থেকেই সিরিঞ্জ দিয়ে ইঞ্জেকশন দিচ্ছে আর ফেলে দিচ্ছে, আবার অনেক সময় একটা অ্যাম্পিউলস কাটে সেখান থেকে 2-3 জনকে ইঞ্জেকশন দেওয়া হয়, সেটা মাল্টিপল ডোজ ক্যারি করছে। আর সিঙ্গেল ইউনিট কেন, তাকে সিঙ্গেল মানে একটা বারই ব্যবহার করতে পারো, যখনই ব্যবহার করবো একটা বারই ব্যবহার করবো। সে সিঙ্গেল ইউনিট ডোজের মধ্যে সিঙ্গেল ডোজ থাকতে পারে, আবার ইউনিট ডোজও থাকতে পারে, ইউনিট ডোজ কন্টেনার হতে পারে, আবার সিঙ্গেল ডোজ কন্টেনার হতে পারে, অ্যাকর্ডিং টু মানে অ্যাকর্ডিং টু তাদের কতটা দরকার, কতটা নেসেসারি, সেরকমভাবে। এবং আদার টাইপের কী কন্টেনার, যেমন টেম্পার এবং চাইল্ড রেজিস্ট্যান্ট, টেম্পারেচার যাতে নষ্ট না হয়, এবং চাইল্ডরা যাতে তার বাচ্চারা যারা আছে তাদের সেটাকে যাতে নষ্ট না করতে পারে, বাচ্চাদের জন্য হার্মফুল যাতে না হয়ে যায়, সেরকম প্রোডাক্ট হয়। এরকম প্রোডাক্টের মধ্যে যেমন ব্লিস্টার প্যাকেজিং থাকে, ব্লিস্টার প্যাকেজিং যে ট্যাবলেটের যে স্ট্রিপ থাকে ব্লিস্টার প্যাকেজিং, আর যেখানে MCQ কোশ্চেন দেয় যে ব্লিস্টার প্যাকেজিংয়ে কোন টেস্ট পারফর্ম করে, বাবেল টেস্ট,
খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন দেয়, বাবেল টেস্ট পারফর্ম করা হয় ব্লিস্টার প্যাকেজিং, বাবেল টেস্ট ব্লিস্টার প্যাকেজিং, ব্লিস্টার প্যাক, যেটা একটা এই টেম্পার রেজিস্ট্যান্স বা চাইল্ড রেজিস্ট্যান্স বিভিন্ন রকম জিনিস হয় এখানে। স্ট্রিপ প্যাকেজিং হয়, ব্লিস্টার প্যাকেজিং হয়, যেগুলো অলরেডি প্রিপেয়ার করে আসে, তাই তো। এবং লাইট রেজিস্ট্যান্স হয়ে থাকে, লাইটে যাতে নষ্ট না হয়, লাইট সেন্সিটিভ যে সমস্ত মেটেরিয়াল আছে তাদেরকে এই লাইটস রেজিস্ট্যান্স যে কন্টেনার আছে তা সেখানের মধ্যে তাদেরকে স্টোর যদি করা হয় তাহলে প্রোডাক্টের সেফটি ভাব থাকবে, এফেক্টিভনেস ভাবটাও প্রেজেন্ট থাকবে, ড্যামেজ হবে না প্রোডাক্ট। এবং টাইট কন্টেনার ভালো করে ক্লোজার দিয়ে কন্টেনারকে প্রোটেকশন করে দেওয়া, যার মধ্যে এয়ার এন্ট্রাপমেন্টও যাতে না হয়ে যায়। বিশেষ করে এয়ার টাইট কন্টেনার ইউজ করা হয় ইনজেক্টেবল সাবস্টেন্সের জন্য। এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করেছে ইনজেক্টেবল প্রোডাক্টের জন্য কোন টাইপের কন্টেনার ইউজ করা হয়। ইনজেক্টেবল প্রোডাক্টের জন্য এয়ার টাইট কন্টেনার ইউজ করা হয়, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু। ওয়েল ক্লোজড কন্টেনার ইউজ করা হয়। ওয়েল ক্লোজড কন্টেনার কেন ইউজ করা হয়? ওয়েল ক্লোজড কন্টেনার যাতে ক্লোজ রইল ভালোভাবে, এর মধ্যে এয়ারও যাবে না, প্রোডাক্টের লসও হবে না, প্রোডাক্টের হ্যান্ডেলিং করতেও সুবিধা হবে, প্রোডাক্টের ট্রান্সপোর্টেশনও সুবিধা হবে, স্টোরেজ তো বোঝাই থাকছেই, যেহেতু ভালো করে ক্লোজড আছে, নষ্ট হচ্ছে না, বাইরে থেকে হিউমিডিটিও আসছে না, এয়ারও আসছে না, লাইটও আসছে না। তার সাথে প্রোডাক্টের যখন ট্রান্সপোর্টেশন হবে তখন সে পড়ে যে প্রোডাক্ট লস হয়ে যাওয়ার যে কন্টেন্ট, হয়তো প্রোডাক্ট হাত থেকে পড়ে যে লস হতে পারে সেটাও হবে না, কারণ ভালো করে আটা আছে। প্রোডাক্টটা যদি ডিব্বাটা যদি পড়েও যায় হাত থেকে লস হবে না, এরকম ব্যাপার। এবং হারমেটিক্যালি সিল কন্টেনার পুরো এয়ার মানে কোনো রকম এয়ারের এবং গ্যাস এদের যে কন্টামিনেশান প্রোডাক্টের সাথে হয়ে যাওয়ার পুরো রকমভাবে এটাকে প্রিভেন্ট করে হারমেটিক্যালি সিল কন্টেনার। ইম্পর্টেন্ট এমসিকিউ, ক্লিয়ার? হারমেটিক্যালি সিল কন্টেনার তাহলে কী করে? হারমেটিক সিল কন্টেনার এয়ার এবং গ্যাসের এন্টারমেন্টকে প্রিভেন্ট করে প্রোডাক্টের সাথে। তো এই বিভিন্ন টাইপের প্যাকেজিং ম্যাটেরিয়াল, যারা বিভিন্ন টাইপের তার ক্রাইটেরিয়া হয়, কেউ বিভিন্ন টাইপের হয়, তার সাথে কেউ ডোজের সাথে হয়, কেউ এবার লেয়ারের সিস্টেম। এই লেয়ার সিস্টেমটা এবার আমরা পড়বো, বাকিগুলো তো আমরা পড়ে নিলাম। লেয়ার সিস্টেমটা সম্পর্কে একটু ডিটেলসে স্টাডি করবো। দেখো, অ্যাকর্ডিং টু লেয়ার অফ প্যাকেজিং সিস্টেম, দেখো এটা একটা ডোজেস ফর্ম দেখতে পাচ্ছি, ট্যাবলেট আছে। এই ট্যাবলেটগুলোকে এরকম স্ট্রিপের আন্ডারে ভরে দেওয়া হয় এবং এরকম অসংখ্য স্ট্রিপ এরকম বাক্সে প্রেজেন্ট থাকে এবং এরকম অসংখ্য বাক্স, যেটাকে বলা হয় কার্টুন, এরকম বক্সে প্রেজেন্ট থাকে, দেখেছি আমরা। তো কী বরং এরকম ডোজেস ফর্ম এরকম স্ট্রিপে ভরা হয় প্রথমে ফার্স্ট, এবং তারপর এরকম অসংখ্য স্ট্রিপ এরকম কার্টুনের ছোটো ছোটো এরকম বক্সে ভরা হয় এবং এরকম ছোটো ছোটো কার্টুন বক্স এরকম বড় বড় বক্সে ভরে দেওয়া হয়, দেখেছি সবাই। তো তাহলে প্রোডাক্টের সাথে ডাইরেক্ট টাচ কার আসছে? প্রোডাক্টের সাথে ডাইরেক্ট টাচ আসছে এই প্যাকেজিংটা, স্ট্রিপ প্যাকেজিং, যেটা বলা হয় প্রাইমারি প্যাকেজিং। এবং এই অসংখ্য এরকম প্রাইমারি প্যাকেজিং সেকেন্ডারি প্যাকেজিংয়ে রাখা হচ্ছে, যাতে এই প্রাইমারি প্যাকেজিংগুলো নষ্ট না হয়। কারণ এই যে স্ট্রিপগুলো আছে এগুলো দেখবে একটু প্রেশার আসলে নষ্ট হয়ে যেতে পারে, প্রোডাক্ট বেরিয়ে চলে আসতে পারে। তো সেইটা যাতে না হয় তার জন্য একটা সেকেন্ডারি প্যাকেজিং। এবং এই অসংখ্য সেকেন্ডারি প্যাকেজিং টারসিয়ারি প্যাকেজিংয়ে রাখা হয়, কারণ এই প্রোডাক্টগুলোকে হ্যান্ডেলিংয়ের সুবিধা হবে, ট্রান্সপোর্টেশনের সুবিধা করার জন্যে এবং অ্যাসেম্বলিভাবে রাখার জন্যেও এরকমভাবে বড় বড় বক্সে ভরে দেওয়া হয়, ক্লিয়ার? তো সেইটা এখানে লিখেছে, দেখো প্রাইমারি প্যাকেজিং কী বলছে? প্রাইমারি প্যাকেজিং ইজ দ্য ম্যাটেরিয়াল দ্যাট ফার্স্ট এনভলভ দ্য প্রোডাক্ট অ্যান্ড হোল্ডস ইট। প্রথমে হোল্ড করেছে প্রোডাক্টকে, ফার্স্ট এনভলভ। This is the smallest unit of distribution is the package which is the direct contact with the product. Most important MCQ. প্রোডাক্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে প্রাইমারি প্যাকেজিং, সেকেন্ডারি প্যাকেজিং, টারসিয়ারি প্যাকেজিং। কে থাকে? প্রাইমারি প্যাকেজিং, বুঝিয়ে দিলাম তোমাদেরকে। এবং এরা কী হয়? সবচেয়ে স্মলেস্ট ইউনিট হয়, কিসের জন্য? ডিস্ট্রিবিউশন করার জন্য ড্রাগকে। This package needs to be such that there are no interaction with the drug, will provide proper contaminants with the pharmaceutical. এবং আমাদেরকে এনশিওর করতে হবে এখানে যে আমরা ম্যাটেরিয়ালটা ইউজ করছি তারা যেন এই প্রোডাক্টের সাথে
কোনো রকম কোনো রিঅ্যাক্টিভ যাতে না হয়, কোনো রকম কোনো ইন্টারাকশান যাতে কজ না করে, তাহলে এই প্রোডাক্ট ড্যামেজ হবে। কারণ এরা তো প্রোডাক্টের সাথে কন্ট্যাক্টে আসে না, কন্ট্যাক্টে কে আসছে, এই প্রাইমারি যে প্যাকেজিংটাকে ইউজ করা হচ্ছে, সে যদি এই প্রোডাক্টের সাথে এমন ম্যাটেরিয়াল ইউজ করা চলবে না যাতে সেই ম্যাটেরিয়ালটাই প্রোডাক্টের সাথে রিঅ্যাক্ট করে প্রোডাক্টটাকে ড্যামেজ করে দেয়। কারণ ড্রাগ যদি ড্যামেজ হয়ে যায় লাভটি কী হবে? ড্রাগটা ইম্পর্টেন্ট, তাকে সেফ রাখতে হবে, আর তার জন্যই প্যাকেজিং করা, যাতে তার স্টেবিলিটি মেনটেন করা প্যাকেজিংয়ের মেন উদ্দেশ্য। কিন্তু এখানে স্টেবিলিটি, স্টোরেজ, পিউরিটি সমস্ত কিছু যে প্রথমেই পড়ে এলাম অবজেক্টিভ কী কী হতে পারে, তো সেগুলো যদি না থাকে তাহলে প্যাকেজিং করার উদ্দেশ্য কী রইল? তো এই দিকগুলোকে প্রাইমারি প্যাকেজিংয়ে এনশিওর করতে হবে, যেটা কি ফার্স্ট এনভলভ এবং ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে প্রোডাক্টের সাথে, আর স্মলেস্ট ইউনিট হয়। যেমন এক্সাম্পল কি আছে, ব্লিস্টার প্যাকেজিং হয়, স্ট্রিপ প্যাকেজিং হয়ে থাকে, অ্যাম্পুলস হয়ে থাকে, ভায়ালস হয়ে থাকে, গ্লাস হয়ে থাকে, প্লাস্টিক বোতল হয়ে থাকে। এরা সবাই পড়ে আসলাম। তো আমরা এইমাত্র দেখলাম ব্লিস্টার প্যাকেজিং, স্ট্রিপ প্যাকেজিং, অ্যাম্পিউলস, এরা তো গ্লাস টাইপের পড়ে যাচ্ছে। ব্লিস্টার প্যাকেজিং, স্ট্রিপ প্যাকেজিং কোথায় পড়লাম? টেম্পার রেজিস্ট্যান্স, চাইল্ড রেজিস্ট্যান্স, তাই তো, যেখানে বাবেল পয়েন্ট টেস্ট পারফর্ম করা হয় ব্লিস্টার প্যাকেজিংয়ের জন্যে। আচ্ছা চলো সেকেন্ডারি প্যাকেজিং। দেখো এই স্মল, এই ভাইলগুলো দেখতে পাচ্ছি, এর মধ্যে কী আছে? ডোজেস ফর্ম আছে। সেই ডোজেস ফর্মটাই ভাইলে বড় আছে। ভাইলগুলো কি? প্রাইমারি প্যাকেজিং। এরকম অসংখ্য ভাইল একটা রকম আবার বক্সে বড় হয়েছে, তাহলে এই বক্সটা কি? সেকেন্ডারি প্যাকেজিং, যার কাজ কি? এই ভাইলগুলোকে প্রোটেকশন দেওয়া। তাহলে সেকেন্ডারি প্যাকেজিং ইজ দ্য আউটসাইড অফ দ্য প্রাইমারি প্যাকেজিং, প্রাইমারি প্যাকেজিংয়ের বাইরে থাকে, অ্যান্ড প্রোভাইড অ্যাডিশনাল প্রোটেকশন ফর সেফ স্টোরেজ অ্যান্ড রিফিলিং ইউজ দ্য গ্রুপ অফ প্রাইমারি প্যাকেজিং। এই গ্রুপ টুগেদার, এই যে গ্রুপ অফ অনেক প্রাইমারি প্যাকেজিংকে রাখা হয়, তাদেরকে সেফটি রাখতে, তাদেরকে স্টোরেজকে মেনটেন করা হয়। উইল নট বি ডাইরেক্ট কন্ট্যাক্ট উইথ দ্য ডোজেস ফর্ম, এরা কি প্রোডাক্টের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে না। ক্লিয়ার? থাকে না। কে থাকে? প্রাইমারি প্যাকেজিং ডাইরেক্ট কন্ট্যাক্টে থাকে। দ্য সেকেন্ডারি প্যাকেজিং মেনলি প্রোভাইড দ্য অ্যাডিশনাল প্রোটেকশন নেসেসারি টু এনশিওর, এটা এনশিওর হবে, দ্য সেফ ওয়্যার হাউস অ্যান্ড ফর রিফিলিং প্যাকেজিং। তাহলে সেকেন্ডারি প্যাকেজিং কী করে? অ্যাডিশনাল একটা প্রোটেকশন প্রোভাইড করে প্রাইমারি প্যাকেজিংগুলোকে, তার সাথে হ্যান্ডেলিং সেফলি, তাদেরকে ওয়্যার হাউস থেকে বাইরে পাঠানো, তার জন্যে ইম্পর্টেন্ট। ইট শুড ক্যারি ইনফরমেশান অ্যাবাউট দ্য ড্রাগ, এখানে প্রোডাক্টের ইনফরমেশনও থাকতে পারে। প্রাইমারি প্যাকেজিংয়ে তো থাকবেও, সেকেন্ডারি প্যাকেজিংয়েও থাকতে হবে প্রায় প্রোডাক্টের ইনফরমেশান, যেমন বিভিন্ন বক্স, সিং গ্রাফস, কার্টুন, ইম্পর্টেন্ট। টারসারি প্যাকেজিং, যেটা সবচেয়ে লাস্টে, এরকম অসংখ্য এরকম সেকেন্ডারি প্যাকেজিংকে টারসারি প্যাকেজিংয়ে ভরে দেওয়া হয়, তারপর তাদেরকে অন্যান্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়, সিমেন্ট করে দেওয়া হয়। টারসারি প্যাকেজিং ইনভলভ প্যালেটাইজড ইউনিট লোডস ফর বাল্ক হ্যান্ডেলিং, স্টোরেজ এবং শিপিং। বাল্ক অনেক প্রোডাক্টের হ্যান্ডেলিং, তাদের স্টোরেজ এবং শিপিং করার জন্যে টারসারি প্যাকেজিং দরকার পড়ে। ইট ইউজড নট অনলি প্রোটেক্ট দ্য প্রোডাক্ট বাট অলসো প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি প্যাকেজিং, এর কাজ হচ্ছে প্রোডাক্টকে প্রোটেকশান দেওয়া নয়, প্রাইমারি এবং সেকেন্ডারি প্যাকেজিংকে প্রোটেকশান দেওয়া। কারণ ট্রান্সপোর্টের সময় যদি এদের বেশি নেই, এরা হ্যান্ডেলিংয়ের সময় নষ্ট হয়ে যেতে পারে, তো সেইটা যাতে না হয় তার জন্য টারসারি প্যাকেজিং ইম্পর্টেন্ট। যেমন কার্ডবোর্ডের কন্টেনার, ব্যারেলস, এই সমস্ত জিনিস ইউজ করাই অ্যাজ এ টারসারি প্যাকেজিং, যেটা একটা অ্যাকর্ডিং টু লেয়ার অফ প্যাকেজিং সিস্টেমের মধ্যে পড়ে। ক্লিয়ার? আই হোপ তোমরা প্যাকেজিং ম্যাটেরিয়াল সম্পর্কে তোমাদের আইডিয়া ক্লিয়ার করতে পেরেছো, যে অ্যাকচুয়ালি এখানে হয় কী এবং কী কী টাইপের হয়। কারণ আর কিছু এমসিকিউ ডিসকাস করে দেবো লাস্টে, এবং তোমরা, আমি পড়ানোর সময়ও বলে দিচ্ছি যে কোন কোন জায়গাগুলো ইম্পর্ট্যান্ট। এরপর হচ্ছে টাইপ অফ প্যাকেজিং ম্যাটেরিয়াল। যে প্যাকেজিং ম্যাটেরিয়ালগুলো পড়লাম, সে তার টাইপ কী কী হতে পারে। কেউ গ্লাসের হয়, কেউ প্লাস্টিকের হয়ে থাকে, কেউ মেটালের হয়ে থাকে, এবং কেউ রাবারের হয়ে থাকে, বিভিন্ন টাইপের হয়ে থাকে। রাবার ক্লোজার ইউজ করা হয় এয়ার ক্লোজ করার জন্যে, তাই তো। তো গ্লাসে মেনলি বোটল অ্যাম্পিউলস ইউজ করা হয়, গ্লাসের ইউজড ফর বোটল অ্যাম্প। প্লাস্টিক টিউবস, ক্লোজার, প্লাস্টিকের বিভিন্ন স্যালাইনে দেখেছে প্লাস্টিকের বোতল থাকে। মেটালস, অ্যারোজোল প্রিপারেশানে, নিডল প্রিপারেশানে মেটাল ইউজ করা হয়, বিভিন্ন টাইপের মেটাল ইউজ করা হয়। টিন ইউজ করা হয়, অ্যালুমিনিয়াম ইউজ করা হয়, এবং রাবার ইউজ করা হয় ক্লোজার পারপাসের জন্যে। এয়ার টাইটমেন্ট করার জন্য রাবার ইম্পর্টেন্ট। কার্ডবোর্ডের বক্স ইউজ করা হয়, কিন্তু এগুলো ইম্পর্টেন্ট।
তো টাইপস অফ প্যাকেজিং মেটেরিয়াল তাহলে কী কী ইউজ করা হয়? গ্লাস ইউজ করা যেতে পারে, প্লাস্টিক ইউজ করা হয়, বিভিন্ন মেটাল জিনিসও ইউজ করা হয় এবং রাবারও ইউজ করা হয়। এমসিকিউ কোশ্চেন জিজ্ঞেস করে কিন্তু বারবার বলছি, অনেকে সিরিয়াসলিভাবে এই টপিকটাকে নেয় না, কিন্তু কোশ্চেন জিজ্ঞেস করলে বলতে পারে না, হাইপোথিক্যালভাবে তখন অ্যান্সার দেয়। আমরা ফিল করো যে গ্লাসের প্যাকেজিং আমরা দেখেছি, বিভিন্ন অ্যাম্পিউলস বোতল, প্লাস্টিকের বিভিন্ন স্যালাইনের বোতল আমরা দেখেছি, তো প্লাস্টিকও ইউজ করা হয়। তার সাথে কি প্লাস্টিকও তো এমনকি সিরাপের অনেক বোতলও প্লাস্টিকের হয়ে থাকে, এবং মেটালস ইউজ করা হয়, বিভিন্ন টিন, অ্যালুমিনিয়াম, যেগুলো কি অ্যারোজোল প্রিপারেশনে হয় বা অনেক সময় নিডিল সিরিঞ্জ প্রিপারেশনও মেটালকে ইউজ করা হয়ে থাকে। এবং রাবারের কাজ কি ক্লোজার করা, এয়ারকে পুরো যাতে ভেতরে না থাকে, এয়ার ক্লোজার করে দেওয়া হচ্ছে এই রাবারের কাজ। ক্লিয়ার? চলো এবার আছে ইম্পর্টেন্ট গ্লাস কন্টেনার। তো এতগুলো প্রোডাক্ট পড়ে নিলাম, এরপর আছে গ্লাস কন্টেনার। গ্লাস কন্টেনার ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট হতে এখান থেকে বেশি কোয়েশ্চেন দেখা যায় গ্লাস কন্টেনার থেকেই। গ্লাস ইজ দ্য মোস্ট কমনলি ইউজড ম্যাটেরিয়াল ফর কনস্ট্রাকশন অফ এ কন্টেনার ফর এ ওয়াইড ভ্যারাইটি অফ ফার্মাসিউটিক্যাল প্রিপারেশন। সবচেয়ে বেশি ইউজ করা হয় এই গ্লাস কন্টেনারকে। ইট মেড আপ অফ হিটিং দ্য মিক্সচার অফ সিলিকা, সোডিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড কিউলেট। তাহলে কী কী দিয়ে গ্লাস তৈরি হয়? সিলিকা দিয়ে তৈরি করা হয়, সিলিকা। সোডিয়াম অক্সাইড দিয়ে তৈরি করা হয়, ক্যালসিয়াম অক্সাইড দিয়ে তৈরি করা হয়, ক্যালসিয়াম অক্সাইড লিখে দিচ্ছি আমি এখানে। স্যান্ড, যেটাকে সিলিকা বলা হয়, SiO2 যেটাকে স্যান্ড থাকে প্রেজেন্ট, সোডা অ্যাশ যেটা সোডিয়াম কার্বনেট ইউজ করা হয়ে থাকে, এই টাইপের জিনিস যেটা কী বলা হয় সোডা অ্যাশ। আর কি থাকে? লাইমস্টোন, CaCO3, আর কি কিউলেট। কিউলেট বলতে কি ব্রোকেন গ্লাস। কিউলেট মনে লিখতে তাহলে কি ব্রোকেন গ্লাস। কোশ্চেন জিজ্ঞেস করে যে কিউলেট ইজ এ ব্রোকেন গ্লাস। কিউলেট ইজ মিক্সড উইথ স্যান্ড, সোডা অ্যাশ, লাইমস্টোন, এদের সাথে মিক্সড করা হয় টু অ্যাক্ট অ্যাজ এ ফিউশন এজেন্ট। তাহলে কিউলেটের কাজ কি? ফিউশন এজেন্ট, এদেরকে একসাথে করতে হেল্প করে, ফিউশন এজেন্ট হিসাবে কাজ করে ফর দ্য এন্টায়ার মিক্সার, পুরো মিক্সারটাকে একসাথে ফিউজড করতে কাজ করে এই কিউলেট। ডাইরেক্ট কোশ্চেন যে কিউলেটের ফাংশন কি? ইট অ্যাক্ট অ্যাজ এ ফিউশন এজেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট PYQ। কিউলেটের কাজ কি? অ্যাক্ট অ্যাজ এ ফিউশন এজেন্ট। কিউলেট কি? তাহলে একটা ব্রোকেন গ্লাস। ক্যাটায়ন ফাউন্ডস ইন ফার্মাসিউটিক্যাল গ্লাসের বিভিন্ন ক্যাটায়নও প্রেজেন্ট থাকে, যেমন সিলিকন, অ্যালুমিনিয়াম, ব্রোন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, বেরিয়াম, এই সমস্ত। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে শ্রিং ফ্লেক্স ফিনোমেনা, দ্য প্যাকেজ কন্টেন্ট সিন ইন গ্লাস। যদি বলে শাইনিং ফ্লেক্স ফিনোমেনা কোন প্যাকেজিংয়ের সাথে দেখা যায়? গ্লাস প্যাকেজিংয়ের সাথে দেখা যায়। একে অ্যানাদার নাম কি? স্পিকিউলাস বলা হয়। মেনলি দেখা যায় টাইপ 3 গ্লাসের সাথে, আমরা পড়বো টাইপ 3 গ্লাসের সাথে, যেখানে কি হয় অ্যালকালি রিপ্রেজেন্টে গ্লাসের সাইডে শাইনিং জিনিস দেখা যায়, তাদেরকে শাইনিং ফ্লেক্স বলে। শাইন করে জিনিসগুলোকে, জল করে, ওইখানে সেখান থেকে নাম এসেছে শাইনিং ফ্লেক্স ফিনোমেনা। যেটা সোডা লাইম গ্লাস, যেটা আছে টাইপ 3 গ্লাস, সেই গ্লাসের সাথে এই ফিনোমেনাটা দেখা যায়। এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন তাহলে কি সবচেয়ে ওয়াইডলি ভ্যারাইটিতে ইউজ করা হয় গ্লাস কী দিয়ে তৈরি হয়, কিউলেট কি, কিউলেটের ফাংশন কি, এবং শাইনিং ফ্লেক্স ফিনোমেনা কিসে দেখা যায়, শাইনিং ফ্লেক্স ফিনোমেনা অ্যানাদার নেম কি, কোন গ্লাসের সাথে দেখা যায়? টাইপ 3 মেনলি। এবং কি হয় অ্যালকালির জন্যে, টাইপ 3 গ্লাসে যে অ্যালকালি প্রেজেন্ট থাকে, সেই অ্যালকালি প্রোডাক্ট রেখে দিলে তার উপরে শাইন করে, এবং একটা মানে গ্লাসের ধারে শাইন করে এরকম কিছু প্রোডাক্ট ফর্মেশন হয়ে যায়, সেটাকে বলা হয় শাইনিং ফ্লেক্স ফিনোমেনা দেখা যায়। ঠিক আছে, চলো নেক্সট আচ্ছা নেক্সট কী কী টাইপের গ্লাস পাওয়া যায়? গ্লাস কী টাইপের পাওয়া যায়? কি আছে? টাইপ 1, টাইপ 2, টাইপ 3 এবং টাইপ 4, 4 প্রকারের গ্লাস পাওয়া যায়। টাইপ 1-এর নাম কি? হাইলি রেজিস্ট্যান্স বোরোসিলিকেট গ্লাস। টাইপ 2 ট্রিটেড সোডা লাইম গ্লাস। টাইপ 3 সোডা লাইম গ্লাস। ট্রিটেড সোডা লাইম গ্লাসের আদার নেম হাইলি রেজিস্ট্যান্স, এটা।
এবং সোডা লাইন গ্লাস যেটা মডারেটলি রেজিস্ট্যান্স, এবং টাইপ 4 জেনারেল পারপাস সোডা লাইন গ্লাস। ইম্পর্টেন্ট, ওয়াটার অ্যাটাক টেস্ট কোন টেস্টে পারফর্ম করা হয়? টাইপ 2। কোশ্চেন জিজ্ঞেস করে ওয়াটার অ্যাটাক টেস্ট কোন টাইপ অফ গ্লাসে পারফর্ম করা হয়? টাইপ 1 গ্লাসে পারফর্ম করা হয় ওয়াটার অ্যাটাক টেস্ট। এবং এই ওয়াটার অ্যাটাক টেস্টে সারফেস থেকে অ্যালকালি রিমুভ করার জন্য ডি অ্যালকালাইজিং প্রসেস করা হয়। কোন টাইপের গ্লাসে ডি অ্যালকালাইজিং প্রসেস পারফর্ম করা হয়? টাইপ 2 ডি অ্যালকালাইজিং প্রসেস পারফর্ম করা হয় টাইপ 2। কেন পারফর্ম করা হয়? রিমুভ সারফেস অ্যালকালি, টু রিমুভ সারফেস অ্যালকালি। টাইপ 1 কি? টাইপ 1 বোরোসিলিকেট গ্লাস, যেটা আমরা কোথায় পড়েছি ফিল্টারেশন পড়ার সময়, যে স্নিটার গ্লাস ফিল্টার মেড আপ অফ বোরোসিলিকেট গ্লাস পড়েছি না? তাহলে বোরোসিলিকেট গ্লাস দিয়ে বিভিন্ন ল্যাবেও দেখেছি বোরোসিলিকেট গ্লাস। তো স্নিটার গ্লাস ফিল্টার, যেটা আমাদের কোশ্চেন জিজ্ঞেস করে স্টেরিলাইজেশন প্রসেসও আমরা সেখানেও ডিসকাস করেছি সম্ভব সিরিজেই। কি লিখছি? স্নিটার গ্লাস ফিল্টার, স্নিটার গ্লাস ফিল্টার কী দিয়ে মেড আপ, মানে কী দিয়ে তৈরি হয়? এই বোরোসিলিকেট গ্লাস দিয়ে তৈরি হয়। আর এই বোরোসিলিকেট গ্লাসই ইউজফুল ফর প্যারেন্টাল প্রোডাক্ট এবং অপথ্যালমিক প্রোডাক্ট, অয়েলি প্রিপারেশনের জন্যে ইউজফুল। ঠিক আছে, টাইপ 1 গ্লাস প্যারেন্টাল এবং কি প্রোডাক্টের জন্য ইউজফুল? প্যারেন্টাল এবং অপথ্যালমিক প্রোডাক্টের জন্য ইউজফুল গ্লাস। যদি এক্সামে কোশ্চেন্স করে কোন প্রোডাক্টটা হবে? টাইপ 1 প্রোডাক্টটা হবে। টাইপ 2 কি আছে? যেখানে ওয়াটার অ্যাটাক টেস্ট পারফর্ম করা হয়। কেন পারফর্ম করা হয়? ডি অ্যালকালাইজ করার জন্য, টু রিমুভ সারফেস ফ্রি অ্যালকালি, সারফেসকে অ্যালকালি ফ্রি করতে ইউজ করা হয়, যেটাকে বলা হয় সালফার ট্রিটমেন্ট। দিয়ে প্রসেসটার আনাদার নেম কি? সালফার ট্রিটমেন্ট, সালফার ট্রিটমেন্ট। আর এই টাইপ 2 গ্লাস সুটেবল কোন কোন প্রোডাক্টের জন্য? অ্যাসিডিক প্রোডাক্টের জন্যও সুটেবল, অ্যাসিডিক প্রোডাক্টের জন্যও সুটেবল যদি বলে গ্লাস টাইপ 2 গ্লাস। টাইপ 3 এবং টাইপ 4 এরা হচ্ছে নন প্যারেন্টাল গ্লাস। টাইপ 2এও কিন্তু প্যারেন্টাল প্রোডাক্টকে স্টোর করে রাখা হয়। টাইপ 3 আর টাইপ 4কে কী বলা হয়? নন প্যারেন্টাল গ্লাস, নন প্যারেন্টাল গ্লাস, যেখানে আদার্স যে সমস্ত প্রোডাক্ট আছে বিভিন্ন ট্যাবলেট এই সমস্ত জিনিসকে এখানে স্টোর করা হয়। ঠিক আছে, তো ইম্পর্ট্যান্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে এই গ্লাসের বিভিন্ন টাইপ এবং এখান থেকে বিভিন্ন কোশ্চেন আসে, বিভিন্ন টাইপের কিন্তু কোশ্চেন এখান থেকে দেখা যায় এক্সামে। চলো নেক্সট স্লাইডে যা যাক। এরপর আসে প্লাস্টিক। প্লাস্টিকও আমরা দেখলাম, প্লাস্টিকও একটা কন্টেনারের টাইপ। বিভিন্ন টাইপের প্লাস্টিককে ইউজ করা হয়, যেমন কী কী টাইপ প্লাস্টিক ইউজ করা হয়? পলিকার্বনেট, পলিপ্রোপাইলিন, পিভিসি, পলিপ্রোপাইলিন, বিভিন্ন পলিস্টার, সিলিকন, পলিউরিয়া, লাইলন, টেফলন, এই বিভিন্ন টাইপের প্লাস্টিককেও ইউজ করা হয়ে থাকে। এবং এই প্লাস্টিককে দুটো ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে থার্মোপ্লাস্টিক এবং একটা হচ্ছে থার্মোসেটিং। সেটিং মানে একবার সিট হয়ে গেলে, একবার বসে গেলে সে আর লড়বে না। তো এই প্রোডাক্টে ইট ক্যান বি ফর্মড আন্ডার দ্য হিট অ্যান্ড প্রেসার, বাট দিস ক্যান নট বি সফটেড অর রিমোল্ডেড ওয়ান্স হার্ডেড। একবার হার্ড হয়ে গেলে তাকে আর সফট করা যাবে না। একবার চেয়ারে বসে গেলে, সিটিং মনে রাখবে, থার্মোসেটিং, একবার যদি বসে যায় চেয়ারে তাকে আর চেয়ার থেকে তোলা যাবে না। তো একবার যদি এই থার্মোসেটিং, তাহলে প্লাস্টিক কাদেরকে বলে? যে সমস্ত প্লাস্টিক, এই প্লাস্টিকগুলোকেও হিট দিয়েই তৈরি করা হয়, কিন্তু এরা যখন একবার হার্ড হয়ে যাবে তখন আর এদেরকে হিট দাও যাই দাও এরা আর সফট হবে না বা এদেরকে আর রিমোল্ড হবে না। কিন্তু থার্মোপ্লাস্টিক যারা আছে তাদের হিট দিয়েই তৈরি হয়েছে, প্রেশার হিটে তৈরি হয়েছে, আবার তাদেরকে সফটও করা পসিবল। দে আর সফটেড অ্যান্ড রিমোল্ডেড। ক্লিয়ার? তো থার্মোসেটিং, থার্মোপ্লাস্টিক। থার্মোসেটিং একবার বসে গেলে উঠতে পারবে না, মানে একবার যদি তারা হিট হয়ে যায়, তারা যদি একবার কনভার্ট হয়ে যায় তাদেরকে আর সফট করা যাবে না। একবার যদি তারা হার্ড হয়ে যায় তাদেরকে আর সফট করা যাবে না, কিন্তু থার্মোপ্লাস্টিককে সফট করা যাবে। ক্লিয়ার?
ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন্স করে হুইচ অফ দ্য ফলোইং হার্ডেড ওয়ান্স হার্ডেড ক্যান নট বি সফটওয়্যার রিমুভ হুইচ টাইপ অফ প্লাস্টিক, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এমসিকিউ হিসাবে এক্সামে দেখা যায়। তো ভালো করে পয়েন্টকে হাইলাইট করা হয়েছে। এবং স্টোরেজ কন্ডিশন, এরপর মেটালটা আমরা তো বলেই দিয়েছি, মেটালটার এখানে ডিসকাস একটু করে দিই। মেটাল যেমন আমরা বলে এসেছি কী কী মেটাল ইউজ করা হয়। মেটাল কন্টেনারে অ্যালুমিনিয়াম ইউজ করা হয় থাকে, অ্যালুমিনিয়াম, টিন ইউজ করা হয় থাকে, টিন, লেডকে ইউজ করা থাকে অনেক সময়, লেডের আমরা টুথপেস্ট ইউজ করি, টিন, অ্যালুমিনিয়ামকে আমরা দেখেছি অ্যারোজোল প্রিপারেশানে, তাই তো অ্যারোজোল প্রিপারেশানে ইউজ করতে। আর কি ইউজ করা হয়, রাবার ইউজ করা হয়, রাবার ইউজ করা হয়, রাবার কি হয়, আইসোপ্রিন ইউনিট হয়ে থাকে, আইসোপ্রিন ইউনিট হয়ে থাকে, যেটাকে বলা হয় পলিটারপিন, এটাকে কী বলা হয়, পলিটারপিন। ভালো করে মনে রাখবে পলিটারপিন, এমসিকিউ ইম্পর্টেন্ট কোশ্চেন। এই রাবার যেটা ক্লোজার হিসেবে ইউজ করা সেটা আইসোপ্রিন ইউনিট হয়ে থাকে কার, পলিটারপিনের। এবং রাবারকে ভ্যালকুলাইজ করার জন্যে কী ইউজ করা হয়, ভ্যালকুলাইজিং করার জন্যে সালফার ট্রিটমেন্ট, সালফার ইউজ করা হয়। সালফার ইউজ করা হয় কিসের জন্য, রাবারকে ভ্যালকুনাইজিং করার জন্য। ইম্পর্টেন্ট এমসিকিউ, ভ্যালকুনাইজিং করার জন্য রাবারকে ইউজ করা হয় সালফার। ক্লিয়ার? চলো নেক্সট। এরপর বিভিন্ন স্টোরেজ কন্ডিশন, যেখান থেকেও কোশ্চেন জিজ্ঞেস করে, তোমরা দেখেছো জিলেট লেভেলেও আসে। কোল্ড স্টোরেজ, যেখানে 2 থেকে 8 ডিগ্রি সেলসিয়াস, কুল 8 to 25, রুম টেম্পারেচারে 20 to 25, এবং ওয়ার্ম বিটুইন 30 to 40, এবং ফ্রিজ -5 to -20 ডিগ্রি সেলসিয়াস ফ্রিজ টেম্পারেচার। তো এই টেম্পারেচারও এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। টেম্পারেচার বিভিন্ন প্রোডাক্টকে বিভিন্ন টেম্পারেচারে স্টোর করার প্রয়োজন হয়। তার যেমন যেই প্রোডাক্ট যেই টেম্পারেচারে সেফ থাকবে, প্রোডাক্টের কোয়ালিটি ড্যামেজ হবে না, ডিগ্রেড হবে না, সেই প্রোডাক্টকে সেই রকম টেম্পারেচারে স্টোর করে রাখা হবে। তো এই টেম্পারেচার কন্ডিশন আছে কোল্ড টেম্পারেচার, কুল টেম্পারেচার, রুম টেম্পারেচার, ওয়ার্ম টেম্পারেচার এবং ফ্রিজার টেম্পারেচার। এবং অবশ্যই ক্লোজার ইউজ করতে হবে, রাবার প্যাক থাকবে এ সমস্ত প্রোডাক্টের ক্ষেত্রে। চলো কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিই। এরপর আমরা কোয়ার্কিন স্ট্রিপ ইজ হুইচ টাইপ অফ ফার্মাসিউটিক্যাল, স্ট্রিপ কোন টাইপের প্যাকেজিং, প্রাইমারি প্যাকেজিং প্রথমে পড়ে আসলাম, যেটা প্রথমে যার সাথে প্রোডাক্টের ডাইরেক্ট কন্ট্যাক্ট থাকে, এবং এরপরে সেকেন্ডারি আসে এবং টার্সিয়ারি। কোয়াটারনারি প্যাকেজিং বলে কিছু প্যাকেজিং হয় না। হুইচ অফ দ্য ফলোয়িং প্যাকেজিং ম্যাটেরিয়াল ইউজড ফর স্টোরেজ ফটো সেন্সিটিভ ফার্মাসি, ফটো সেন্সিটিভ কী বলেছিলাম, ফটো সেন্সিটিভ প্রোডাক্টের জন্য অ্যাম্বার কালার গ্লাস কন্টেনার ইউজ করা হয় ফর ফটো সেন্সিটিভ মেটেরিয়াল। অপশান বি রাইট অ্যান্সার, এখানে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং টাইপ ইজ নন প্যারেন্টাল টাইপ অফ গ্লাস, নন প্যারেন্টাল টাইপ অফ গ্লাস বলা হয় কোন টাইপের গ্লাসকে, নন প্যারেন্টাল গ্লাস বলা হয় কোন টাইপের গ্লাসকে, টাইপ 4, অপশান ডি, নন প্যারেন্টাল গ্লাস বলা হয়, নন প্যারেন্টাল। আর টাইপ 3 কি প্যারেন্টাল প্রোডাক্টকে স্টোর করা হয়, টাইপ 3ও প্যারেন্টাল প্রোডাক্টের জন্য ইউজফুল নয়। টাইপ 1, টাইপ 2 প্যারেন্টাল অপথ্যালমিক প্রোডাক্টের জন্য ইউজফুল। ওয়াটার অ্যাটাক টেস্ট কোথায় পারফর্ম করা হয়, টাইপ 2 গ্লাসে। টাইপ 1 গ্লাসের নাম কি, হাইলি রেজিস্ট্যান্স বোরোসিলিকেট গ্লাস, সিনিটার গ্লাস ফিল্টার মেড আপ অফ হাইলি রেজিস্ট্যান্স বোরোসিলিকেট। টাইপ 3 গ্লাসে কি, ওয়াটার অ্যাটাক টেস্ট, সালফার ট্রিটমেন্ট, কারণ সালফার ফ্রি করা হয়, রিমুভ সারফেস অ্যালকালিকে, ডি অ্যালকালাইজিং প্রসেস যেটাকে বলা হয়, যেখানে অ্যাসিডিক প্যারেন্টাল প্রিপারেশনকে স্টোর করার জন্য ইউজফুল হয়। নেক্সট, ওয়াটার অ্যাটাক টেস্ট ইজ ইউজফুল, মনে পড়ছো, দ্য অ্যালকালিটি। ওয়াটার অ্যাটাক টেস্ট কোথায় পারফর্ম করা হয়, টাইপ 2-এ, টাইপ 2 ওয়াটার অ্যাটাক টেস্ট। আর টাইপ 1, টাইপ 3, টাইপ 2-এ কোন টেস্ট পারফর্ম করা হয়, পাউডার গ্লাস টেস্ট। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্লোজার ইজ মেড আপ অফ বার্ক অফ ওক ট্রি, কক, অপশন এ, এই টাইপের ক্লোজার ইউজ করা হয়।
দ্য প্যাকেজিং দ্যাট কামস ইন কন্ট্যাক্ট উইথ ফর্মুলেশন সাথে ডাইরেক্টলি কন্ট্যাক্টে থাকে। কোন প্যাকেজিং? প্রাইমারি প্যাকেজিং। অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, মিন ফর স্টোরেজ ইনজেক্টেবল আর মেড আপ অফ। ইনজেক্টেবল, মিন ফর স্টোরেজ অফ ইনজেক্টেবল আর মেড আপ, লাইম সোডা গ্লাস, টাইপ 3 নিউট্রাল গ্লাস, 1 আর 2, টাইপ 1 আর টাইপ 2 দুটোই কি প্যারেন্টাল প্রোডাক্টের আর অপথ্যালমিক প্রোডাক্টের জন্য ইউজফুল। টাইপ 2টা মেনলি কি আবার অ্যাসিডিক প্যারেন্টাল, অ্যাসিডিক প্যারেন্টাল। টাইপ 2 গ্লাস ইজ অলসো কল্ড, টাইপ 2 গ্লাসকে অলসো কী বলা হয়? টাইপ 1কে কী বলা হয়? হাইলি রেজিস্ট্যান্স বোরোসিলিকেট গ্লাস। টাইপ 2কে কী বলা হয়? টাইপ 2কে কী বলা হয়? ট্রিটেড সোডা লাইম গ্লাস। টাইপ 3কে কী বলা হয়? টাইপ 3কে বলা হয় সোডা লাইম গ্লাস। টাইপ 4কে কী বলা হয়? জেনারেল পারপাস সোডা লাইম গ্লাস। মনে পড়ছে? টাইপ 2কে কী বলা হয়? ট্রিটেড সোডা লাইম গ্লাস। অপশান ডি রাইট অ্যান্সার। হুইচ টাইপ গ্লাস ইউজড ফর অয়েলি প্রিপারেশন? অয়েলি প্রিপারেশনের জন্য টাইপ 1 ইউজ করা হয়, টাইপ 3 ইউজ করা হয়। তো এখানে আমরা বেসিক্যালি প্রেফার করবো টাইপ 1 গ্লাসকে। হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ প্রাইমারি প্যাকেজিং? প্রাইমারি প্যাকেজিংয়ের এক্সাম্পল কি? ব্লিস্টার প্যাক, ভায়েল, বোটলস তো প্রাইমারি প্যাকেজিং, যেখানে প্রোডাক্ট ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে, কিন্তু বক্সের সাথে প্রোডাক্ট ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে না। প্রাইমারি প্যাকেজিং মানে কি? ডাইরেক্ট কন্ট্যাক্টে আসতে হবে। এনভেলপ প্রোডাক্টের সাথে ডাইরেক্ট কন্টেন্ট আসে, কিন্তু লেবেলস আসে না। নিডলস তো প্রোডাক্ট কার্টুনও আসে না। তো অপশান এ ব্লিস্টার প্যাক আর ভাইল, যেখানে প্রোডাক্ট ডাইরেক্ট কন্ট্যাক্টে আসে প্যাকেজিং ম্যাটেরিয়ালের সাথে। অপশান এ রাইট অ্যান্সার। তো এই ছিল আমাদের থিওরি পোর্শন, এবং আমরা কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নিলাম। খুব জলদি আমাদের ফার্মাসিউটিক্সের উপর ম্যারাথন আসবে। যেমন আমরা অলরেডি ফার্মাকোলজির উপর ম্যারাথন করেছি, কোলজির উপর যেমন আমরা ম্যারাথন অলরেডি কমপ্লিট করে নিয়েছি, সেরকম আমরা সিউটিক্সের উপরও ম্যারাথন সিরিজ আসবে, যেখানে আমরা প্রায় অ্যারাউন্ড 7 আওয়ার্সের মতন যেমন হয় ম্যারাথন আমরা ডিসকাস করব। যত কোশ্চেন পসিবল, যত কোশ্চেন ইম্পর্টেন্ট, ওভারঅল সমস্ত ফার্মাসিউটিক্স থেকে, সমস্ত চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং তার থিওরি এক্সপ্লেনেশন থেকে শুরু করে ফ্লো চার্ট, ডায়াগ্রাম, এভরিথিং দিয়ে খুব জলদি আমাদের সিউটিক্স আসে। সেখানেও প্যাকেজিং থাকবে, যেগুলো আরও কঠিন থাকতে পারে, কারণ আমরা মেন বেসিক নলেজ ইনফরমেশানটা থিওরি থেকে পড়ে নিলাম। এরপর আমাদের এমসিকিউ প্র্যাকটিস, যেখান থেকে আরও নলেজ ইনফরমেশানকে গ্যাদার করতে হবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই। এবং ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না।